আমরা দেখি যে আমাদের যে সমাজ ব্যবস্থা, এখানে জমি-জমার উপরে যে বেসিক ধারণা সেটা কিন্তু আমাদের সিলেবাসে নাই। একটা জমিতে কি দেখতে হয়, কিভাবে বুঝতে পারে যে জমিটা একটা নিষ্কণ্টক জমি, এ ব্যাপারে খুব কম আইডিয়া আছে। পৈতৃক সম্পত্তির বেসটাই তার জন্য একটা দলিল। বেচাকেনা হয়নি। বেচাকেনা হয় নাই। এটা একটা বেসিক রুল। অনেকে জানে না, ভয় দেখায়, আপনার তো দলিল নেই। জমি তো আপনার না। তো এই কারণে জমি বা এগুলা কিনতে গেলে যত ওয়ারিশ আছে সবার থেকে এনওসি নিতে হয়। এই সমস্ত খতিয়ান দেখার পরে তারপরে এটা ভূমি অফিসে গিয়ে চেক করার পরেও দলিল সমস্ত কিছু দেখার পরেও তারপরেও এখানে আরো রিস্ক থেকে যেতে পারে। সেটা হলো কি, আবার দেখা গেছে আমরা যারা একটু ধর্মচর্চা করি, এগুলা মনে করি এগুলো দুনিয়াদারির কাজ, এগুলা কি দরকার শেখার। তো সেখানে শিখতেছে কারা গিয়ে? দেখতেছে এমন লোকজন শিখতেছে যারা বসেই আছে একদম, মানে আমার কাছে আসবে আর আমি খাবো তাকে। মানে কোন জিনিসগুলা তোমার মনে হয় যে দেখলে একজন বুঝতে পারবে এই জমিটা নিষ্কণ্টক? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আমাদের গতানুগতিক যেই ডিসকাশন চলে তার বাইরে কিছু কথা বলবো। আজকে আমাদের আলোচনার টপিক হলো এমওএইচএস এবং এনএস গ্রুপ, ল্যান্ড বিজনেস অর ইনভলভমেন্ট ইন ল্যান্ড সেক্টর অ্যান্ড মেরিনার্স। এটা নিয়ে আমরা আলোচনা করব। সো আমাদের আলোচনাটা আজকে ক্যাজুয়াল হবে। আমরা নিজেদের মধ্যে আমাদের আইডিয়া বা অভিজ্ঞতাগুলো শেয়ার করব। সো এখান থেকে যদি আপনাদের ভালো লাগার মতো কিছু জিনিস হয় আপনারা নিবেন, বা আপনাদের মতের অমিলও হতে পারে। সো আমরা আপনাদেরকে ইনভাইট করি, আপনারা যদি এই লাইনে কোনো কিছু শেয়ার করতে চান আমাদের স্টুডিওতে আপনাদের আমন্ত্রণ। আব্দুর রহমান, সো আমাদের এই যে ল্যান্ড একটা বড় একটা জিনিস, ল্যান্ড বিজনেস। এখন ল্যান্ড তো বেসিক্যালি আমরা জানি যে এটা আমাদের জীবনের জন্য অনেক প্রয়োজনীয় একটা জিনিস। তো এখন এই বিজনেসটাকে এত কঠিন কেন করা হলো? এটা বলে তো। স্যার, বিজনেসটা কঠিন না। আ যদি মানুষজন এটার ব্যাপারে ঠিকমতো জানে, যেমন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ১ম এই জমিটা নেওয়া। তো আমরা দেখি যে আমাদের যে সমাজ ব্যবস্থা, এখানে জমি-জমার উপরে যে বেসিক ধারণা সেটা কিন্তু আমাদের সিলেবাসে নাই। একটা জমিতে কি দেখতে হয়, কিভাবে বুঝতে পারে যে জমিটা একটা নিষ্কণ্টক জমি, এ ব্যাপারে খুব কম আইডিয়া আছে। আবার আবার যদি আমরা তাকালে দেখি, যেমন আমরা ২ টা প্রজেক্ট করেছি আগে, এখন আমরা ইনভলভ আছি। এখন দেখছি যে এটা আসলে অত কঠিন কিছু না। মানে বিষয়টা হচ্ছে আমরা কি এফোর্ট দেই নাই। হ্যাঁ। সেই যে নিষ্কণ্টকের যেহেতু একটা কথা আসবে, এখন একটা জমি যে নিষ্কণ্টক, এটা মানে বর্তমান যেহেতু অনেক আপগ্রেড হয়েছে, অনেক চেঞ্জ আসছে। মানে কোন জিনিসগুলা তোমার মনে হয় যে দেখলে একজন বুঝতে পারবে এই জমিটা নিষ্কণ্টক? স্যার, ১ম কথা হচ্ছে, একটা জমি দেখতে গেলে ওই জমির যিনি মালিক দাবি করছেন, সেখানে ১ম তার একটা দলিল থাকে। উনি এই দলিলের পরে ওই কিছু দাগ নাম্বার থাকে, ওই দাগের কিছু খতিয়ান থাকে যেখানে দাগের বিবরণটা লেখা থাকে, সাথে হিস্সাগুলা লেখা থাকে। তো জমিটা নিষ্কণ্টক কিনা এটা ১ম হচ্ছে দলিলটা দেখতে হবে। দলিলের মধ্যে জায়গার পরিমাণ কতটুকু লেখা আছে সেটা দেখতে হবে। এবং সেই সাথে খতিয়ানটা চেক করতে হবে। খতিয়ানের ভিতরে নরমালি খতিয়ানে কি থাকে? খতিয়ানকেই আবার অনেকে রেকর্ড বলে। সেম জিনিস কিন্তু। আমরা একেকজন একেকভাবে উচ্চারণ করলে মনে হয় এটা অন্য কিছু। আমাদের কাছেও তাই মনে হয়। সেটা কিন্তু এখন দেখছি যে খতিয়ানটাই রেকর্ড। তো এই খতিয়ানের ভিতরে যদি খতিয়ানেও তার নাম থাকে, দলিলেও নাম থাকে, দলিলে যে পরিমাণ লেখা আছে খতিয়ানে ওই পরিমাণের দাগের সাথে মিল থাকে, হ্যাঁ? তাহলে একটা প্রাথমিক ধারণা পাওয়া গেল। কিন্তু এর দ্বারা মালিকানা নিশ্চিত হওয়া যায় না। কেন যায় না? কারণ অনেক সময় রেকর্ডেও ভুল উঠে। এটা হচ্ছে 2nd স্টেপের 2nd ফেজের চেক। কারো নামে কিন্তু রেকর্ডে ভুল উঠতেই পারে। কারণ রেকর্ডের উঠানোটা কারা উঠায়? এটাও কিন্তু মানুষই ভূমি উঠাচ্ছে। জরিপে গিয়ে ভূমি জরিপে গিয়ে উঠাচ্ছে। সো এটা যদি কারো বুঝতে হয় যে রেকর্ডটা ঠিক আছে কিনা, তাহলে তাকে, যেমন এখন বিআরএস চলতেছে বা বিএস খতিয়ান চলতেছে। তার আগে আরএস ছিল, তার আগে সিএস ছিল। এই খতিয়ানগুলো যখন সবগুলো একসাথে রাখা হবে, তখন এই সিএস থেকে আরএস এর যে, একটা হ্যাঁ, এসে ছিল একটা। এসএ ছিল একটা, হ্যাঁ। এগুলো পাশাপাশি টোটাল তো ৪ টা না?
4টা। প্রথম হলো সিএস যেটা সিএস একদম ক্যাডাস্ট্রিয়াল সার্ভে। যেটা একদম ব্রিটিশ আমলে যেটা হয়েছে। এরপরে হলো আমাদের ওই যে ৭১ এর পরে যেটা স্টেট অ্যাকুইজিশন বলে রাইট। টিসে। তারপরে হয়েছে ওই যে আমাদের রিভিশনাল হুম। সার্ভে যেটা আরএস বলে। ফাইনাল হলো তোমার এই বিএসটা বা বিআরএসটা। তো এই ৪ টা যখন পাশাপাশি রাখা হবে, রাখার পরে এখন সে দেখবে, হ্যাঁ, যদি পৈতৃক সম্পত্তি হয় দাদা-দাদার থেকে আস্তে, আস্তে আসছে। আগে হয়তো একটা খতিয়ানের মধ্যে দেখা গেছে সিএস খতিয়ানের দাগ একটা। কিন্তু ভবিষ্যতে পরবর্তীতে অনেকে কেনাকাটা করছে। এগুলো প্লট আকারে ভাগ হইছে। তার মানে আস্তে, আস্তে দাগ বাড়বে। আর যদি কিনা হয়ে যায় বা সে যদি মানে অ্যাকোয়ার করে সেম পারসন, তাহলে এটা দাগ সংখ্যা কমতেও পারে। তো এই জিনিসটা যখন সামনে রাখা হবে, তখন এটাকে বলে ধারাবাহিকতা চেক করা। যে আগের খতিয়ানের সাথে যদি আমরা দেখি যে মিল আছে, তার মানে এখানে কোনো ধরনের সে ক্ষমতা ব্যবহার করে বিএস রেকর্ডটাকে চেঞ্জ করে নেয়। এটা হলে একেবারে মোটামুটি একটা পোক্ত অবস্থানে চলে আসা যায়। তারপরে এগুলোকে আবার অনলাইনে চেক করা। দাগ নাম্বার দিলে সবকিছু দিলে অনলাইনে চেক করা যায়। তাহলে এখানে মোটামুটি সর্ট আউট করতে পারলাম আমরা যে খতিয়ানগুলো ইম্পোর্টেন্ট। এগুলো কি ভূমি অফিস থেকে চেক করবে? এগুলো, হ্যাঁ, এগুলো যদি কারো কাছে না থাকে, বিশেষ করে, হ্যাঁ, আবার আরেকটা জিনিস আমরা এটাও জানা থাকা দরকার। অনেক সময় পৈতৃক সম্পত্তির যে বিএসটা হয় বা দাদার থেকে বাবা পাইছে তারপরে সন্তান পাইছে। ওই বিএস রেকর্ড সে পাবে, কিন্তু অনেকে আবার বলে কি দলিল দেখান। পৈতৃক সম্পত্তির বিএসটাই তার জন্য একটা দলিল। বেচাকেনা হয়নি। বেচাকেনা হয় নাই। এটা একটা বেসিক রুল। অনেকে জানে না, ভয় দেখায়। আপনার তো দলিল নেই। জমি তো আপনার না। সে যদি এটা জানতো, এই নলেজটা জানতো যে না, যে পৈতৃক সম্পত্তি আমি আমার বাবাকে কেনাবেচা করছে, আমি করলে না এখন দলিল হবে, সাবকবলা যাই করি আমি। তো এই জিনিসটা একটা বড় জিনিস। তার জন্য বিএসটাই একটা বড় ব্যাপার। তাহলে এই খতিয়ানগুলো যদি প্রাথমিকভাবে চেক করা যায়, আর হচ্ছে তার খতিয়ানে লেখা আছে যে এই দাগে বিক্রি হবে। তো এই দাগে জমির পরিমাণ কথার কথা লেটস সে 500 ডেসিমেল। এখন আমরা যদি যে ভূমি অফিসে যাই, তো যে ভলিউমটা আছে, যে বুকটাতে লেখা থাকে খতিয়ানের বইটা, সেখানেও কিন্তু বিক্রি হলে পোরশনটা বাদ যায়। এটা যদি কেউ ফিজিক্যালি চেক করতে যায়, তাও এখানেও একটা পড়ছে আরকি, ধরা পড়বে যে আসলে জমিটা কতটুকু নিষ্কণ্টক। এই সবগুলো হওয়ার পরেও আরেকটা চ্যালেঞ্জ বাকি থাকবে। সেটা হচ্ছে যে উনি মানে এটা ব্যাংকে মর্টগেজ আছে কিনা? এটা একটা বিষয়। যেটা কিন্তু এই কাগজের কোথাও খুঁজে পাওয়া যাবে না। মানে এই সবগুলো দেখার পরেও জমি কিন্তু এখনো নিষ্কণ্টক, এটা প্রমাণ হয়। মানে এই সমস্ত খতিয়ান দেখার পরে তারপরে এটা ভূমি অফিসে গিয়ে চেক করার পরেও দলিল সমস্ত কিছু দেখার পরেও তারপরেও এখানে আরো রিস্ক থেকে যেতে পারে। রিস্ক থেকে যেতে পারে। সেটা হলো কি মানে কোথাও ব্যাংক মর্টগেজ আছে আবার কাউকে পাওয়ার দিয়ে রাখছে কিনা? অর দিয়েছে কিনা মানে এটা ভূমি অফিসে রেকর্ড থাকে না। এটা ভূমি অফিসের রেকর্ডে খতিয়ানের ভলিউমে থাকে না। এটা থাকে কোথায়? এইটা, এই রেকর্ডটা তল্লাশি করে মনে হয় বের করতে হয়। এটা রেজিস্ট্রি রেজিস্ট্রি অফিসে থাকে। স্যার এটা বলতে পারছেন? বলতে পারেন? এই যে যেটা বললেন যে পাওয়ার, কোনবিহীন একটা হচ্ছে পণসহ পাওয়ার আছে আর কিছুর। আচ্ছা। অনেক সময় হয় কি আপনার একটা বড় জমি, আপনি একটা পণ মেনে হচ্ছে যে এক অ্যামাউন্ট লেখা থাকে। অনেকে হয়তো বা রেজিস্ট্রেশন কস্ট কমানোর জন্য অনেক সময় মূল্যবিহীন যে আপনাকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে থাকে দেশ। আর যেটা হচ্ছে যে পণবিহীন আর পণ সহ ২ টাই কিন্তু স্যার ওই সাব রেজিস্ট্রি অফিসে হতে হয়। কেউ যদি পাওয়ার দিয়ে থাকে, সেই জিনিসটা কিন্তু চলে আসে। মানে আমরা যদি তল্লাশি দিই, ধরেন ফর এক্সাম্পল আমি একটা জমি কিনতে তল্লাশিটা কোন অফিসে দেওয়া হবে? এটা বলছি স্যার রেজিস্ট্রি। মনে করেন স্যার আমি একটা জমি কিনতে যাচ্ছি। তো সেটা হচ্ছে যে তখন আমি দেখব যে এই জমিটার এই যে দলিলটা আমাকে যে দলিলটা দিচ্ছে মালিকানা, ওনার এই দলিলটা আমি ১ম এ উঠাবো নকল। কারণ কেন উঠাবো স্যার? উনি তো আমাকে যেটা দিছে বাট এটা ঠিক আছে কিনা আসলে। আমি চাইলে কিন্তু নকলটা উঠাতে পারি। তারপর হচ্ছে এর ২৫ বছরের যে হিস্যা আমাদের একটা ইয়েতে লেখা থাকে কিন্তু ওই যে দলিলের মধ্যে কিন্তু আমাদের একটা আলাদা একটা সেগমেন্টে আছে পুরাটা শুধুমাত্র ২৫ বছর থেকে পুরা মানে বৃত্তান্তগুলো থাকবে। কিছু, কিছু ক্ষেত্রে আরো অনেক বেশি থাকে। তো এই প্রতিটা আম দলিলের হিসাব মানে নাম্বার দেওয়া থাকে এবং গ্রহীতাকে এবং হচ্ছে দাতাকে এই জিনিসটা থাকে। এজন্য যেটা করতে হয় ওই যে সাব রেজিস্ট্রেশন অফিসে গিয়ে আপনি বলবেন যে, "আমি এই দলিল নাম্বার চাচ্ছি।" ওদেরকে আপনি দলিলে দাতা গ্রহীতা কিছু বলা যাবে না। তাহলে তো আপনার ভেরিফিকেশন হচ্ছে না। হুম। আপনি যেটা বলবেন যে, "আমি এই দলিল নাম্বারটা চাচ্ছি," ডেট বলবেন। তখন ও চেক করবে। যদি সে রিয়েলি তল্লাশি দেয়, একটা অ্যামাউন্টের বিনিময়ে ওরা আসলে করে দেয় আরকি বিনিকাতে। সেক্ষেত্রে যদি রিয়েলি তল্লাশি দেয়, সেক্ষেত্রে ওরা আপনাকে বলবে দাতা এবং গ্রহীতা। তখন আপনার যে ফার্স্ট যে দলিলগুলো আছে, মানে আপনার নিজের কাছে আছে সেটা মিলাতে হবে। মিলায় যদি মিলে যায় যে
আমি ওকে এত বছর 20 বছর আমি তল্লাশি দিলাম এবং আমার মিলে গেল যে দাতা বড়িতাকে। সেক্ষেত্রে তার মানে কি মানে যে রেকর্ডগুলো ছিল সাথে আমার দলিলের মধ্যে যে নামগুলো আছে সেখানে একটা ভেরিফিকেশন হয়ে যায়। এটা হচ্ছে মানে ট্র্যাডিশনাল একটা পদ্ধতি। আর আরেকটা জিনিস স্যার ওই যে যেটা বললেন আমরা যে কাউকে দিব যে এটা হচ্ছে যে পাওয়ার দিব, পাওয়ারের হিসাবটা মাস্ট থাকবে। এবং আপনি চাইলে এবং পাওয়ারটা আপনি চাইলে এটা উঠে নিয়ে আসতে পারবেন। এটা এসিল্যান্ডের অফিসে থাকে, ওখান থেকে নিয়ে আসা যায়। মানে তারপর উঠাতে পারবেন, দেখতে পারবেন। এটা একটা পদ্ধতি আছে। আরেকটা জিনিস স্যার সেটা হচ্ছে যে ওই যে মর্গেজটা আসলে অনেক সময় বিক্রেতারা কি করতে চায়, এটা লুকায় ফেলে। লুকানোর জন্য হয়তোবা অনেক সময় ওখানে সাইনবোর্ডটা দেওয়া থাকে কোথাও, কোনো ক্ষেত্রে সাইনবোর্ডটা উঠাই ফেলে। কারণ হচ্ছে যেন ওটা ক্রয় বিক্রয় করতে পারে, অথবা অনেক ক্ষেত্রে যেটা হয় একটা একটা সিস্টেম তৈরি করে ওরা। অনেকের কাছ থেকে বায়না নিয়ে টাকাটা নিয়ে কিছু করে ফেলে। এটা হয় অনেক ক্ষেত্রে, আমরা এই জিনিসটা ফেস করছি বা দেখছি আর কি। ওইটার জন্য অনলাইনে একটা অপশন আছে mortgage.com, ওখানে আপনার মানে মোজা নাম্বার, দাগ নাম্বার সব দিলে একটা রেকর্ড চলে আসে। এটা 6 থেকে 8 মাসের আগে মর্গেজ হয়, সেটা মানে রেকর্ডটা চলে আসে। তবে এটা পুরো বাংলাদেশের সব জায়গায় নেই, মোস্ট অফ দ্য প্লেস আছে। এখানে আরেকটা জিনিস যেহেতু তুমি বলছো আমি একটু অ্যাড করি। দলিল উঠানোর ক্ষেত্রে দলিল নাম্বার থাকলে তো খুব ডাউল, কোনো সমস্যা নেই। আর দলিল নাম্বার না থাকে তাহলে একটা মাস্ট জিনিসটা লাগবে, সেটা হচ্ছে সল। যদি তারিখটা পাওয়া যায় তাহলে দাগ নাম্বার মোজা নাম্বার দিয়ে ওইটা বের করা সহজ হয়। এখানে দলিল বের করতে গেলে দলিল নাম্বার হলে তো শুয়ে হলো, যদি দলিল নাম্বার না থাকে তাহলে তার যে সলটা আছে সেটা লাগবে, তারিখ সহ যেটা আছে। যদি ওইটা না থাকে তাহলে অ্যাপ্রক্সিমেট একটা ডেট বলবে যেটা ওই সময়কার দলিলটা আসছে। এটা যদি রেঞ্জ হয় 10 বছর, তাহলে 10 বছরের মধ্যে ওই যে জেল নাম্বার আছে, নোজা নাম্বার আছে, ওই সারাউন্ডিংয়ে সার্চ করলেই সেটা পাওয়া। ধরো তোমার আত্মীয়-স্বজন, এখন তাদের অনেকেরই জমি জমার লাইনে সমস্যা আছে। আমাদের সবারই আছে। এখন আমাদের কারিকুলামে এইরকম কোনো কিছু নাই যেখানে জমির এই বিষয়গুলো শেখানো হয়। আবার দেখা গেছে আমরা যারা একটু ধর্মচর্চা করি, এগুলো মনে করি এগুলো দুনিয়াদারির কাজ, এগুলা কি দরকার শেখার? তো সেখানে শিখতেছে কারা গিয়ে? দেখতেছে এমন লোকজন শিখতেছে যারা বসেই আছে একদম, মানে আমার কাছে আসবে আর আমি খাবো তাকে। তো এখন সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এখানে গেলে এটা একটা রিস্কি জায়গা, এমন একটা জায়গায় ঝামেলার মধ্যে গেলে আবার লাইফ থ্রেটেরও ব্যাপার আছে। তো এখান থেকে আমরা সবসময় দূরে দূরে থাকি। আমাদের পরিবারের মধ্যেও যদি তাকাই, কয়জনে এই জমি নিয়ে এগুলো জানে? তো এখন এই জিনিসটা মানে তোমার কথাই বলি যে অ্যাজ এ সিটিজেন অর অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ ইউর রিলেটিভস, রিপ্রেজেন্টেটিভ এই জন্য বলবো কারণ আমরা যে একটা পজিশনে আসছি, তারা এই পজিশনে আসে নাই। তারা কিন্তু অত বেশি একটা বুঝে না। এখন আমাদের এই জায়গা থেকে যদি আমাদেরকে জিজ্ঞাসা করে যে না এই লেনে তোমাদের মেধা কতটুকু কাজে লাগাইছ, তাহলে আমরা কি উত্তর দিব? আর এটা নিয়ে তোমার প্রিপারেশন কি? তোমাকে দিকে জিজ্ঞেস করলাম যে তোমার প্রিপারেশন কি, যে তোমার আত্মীয় স্বজনকে সামনে রেখে যদি আল্লাহ জিজ্ঞেস করে তুমি তোমার মেধা, এই যে যে নিরীহ নিরীহ লোকগুলো এদেরকে যে মাতবররা বা এত বছর ধরেই করতেছে, হ্যাঁ, এটা তোমার কি প্রিপারেশন বা এই লাইনে যে কোনো কিছু করবা বা করছো কিনা? ধন্যবাদ স্যার। আসলে প্রশ্নটা আমার সাথে মিলে গেছে। রিসেন্টলি যেহেতু আমি এরকম একটা কেস হ্যান্ডেল করেছি। প্রথম বলবো যে যে কথাটা বলা হলো জুলুম, গ্রামের মানুষজন কিন্তু আসলেই জুলুমের শিকার, এবং এই জুলুমটা করেছে যারা একটু গ্রামের পঞ্চায়েতের সভাপতিত্ব করে একটু যারা বোঝে, এ ধরনের লোকের দ্বারাই বেশি। তো গ্রামের সম্পত্তিগুলো এরকম, অনেক মানুষ আছে শুধুমাত্র মানে মুখে মুখে বিক্রি করে দিস, কিন্তু আসলে লোকের কিছুই নাই। ফিউচারে দেখা যায় 1 জেনারেশন 2 জেনারেশন পরে এই জমি নেওয়ার জোগাড় হচ্ছে। তো রিসেন্টলি আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটা ঘটনাটা এরকম। সেখানে একটা বাড়িতে, এটা হচ্ছে এটাকে বলে দাগ নাম্বার দরকার নেই, এগুলো বলা দরকার নেই, চাঁদপুরের একটা জায়গায়। হ্যাঁ, এই দাগের ভিতরে সিএস দাগের ভিতরে এটা ছিল, আচ্ছা বলি সেটা হচ্ছে সাবেক 55 দাগ, আর তার পাশে হচ্ছে সিএস দাগে সাবেক 57 দাগ। এখন ওইখানে পাটোয়ারি বংশের কিছু লোক 57 দাগের একটা জমি ভোগ করতেছে আজকে প্রায় 100 বছর। হঠাৎ করে তারা প্রধানিয়ারা এসে বলছে যে এই জমি আমার।
এখন 100 বছরের জমি যদি কেউ এসে দাবি করে, চিত্রটা কেমন না? তো যাই হোক, এটা শোনার পরে আমি চিন্তা ভাবনা করলাম যে না, একটু যেহেতু জমির মানে ঘাটাঘাটি করতেছি, ঢাকা যাত্রাবাড়িতেও একটু জানি, এখানে MOHS-এর কিছু একটু শ্রম দিছি। তো আমি ইন্টারেস্ট নিয়ে আমি চাঁদপুর যাই। যাওয়ার পরে আমি দেখলাম মানে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয় না, এরকম একটা অবস্থা। ওই সাবেক 57 জায়গায় খোঁজ দিতে গিয়ে দেখলাম সাবেক যে 55টা, এখানে পাটোয়ারি আর প্রধানিয়ারা পাশাপাশি সহাবস্থান করতেছে। পাটোয়ারিদের আন্ডারে জমি আছে 18%, তারা 18% উপরে আছে দখল, আর বাকিটাতে আছে প্রধানিয়ার। কিন্তু আমি দেখলাম এই পুরো দাগে সম্পত্তির টোটাল পরিমাণ 108%। 108%। এর মধ্যে একটা ছোট্ট পুকুর আছে, ওটা শুধু 8%, তাহলে আর থাকে কত? 100%। 98%, ওটা 10% ছিল। এই 98%-এর ভিতরে রেকর্ডে লেখা আছে স্পষ্ট করে যে পাটোয়ারিদের শতাংশ হচ্ছে 43 আর প্রধানিয়াদের হচ্ছে 47। বাকি যে 6-7% আছে এটা একটা রাস্তার মতো সরকার। কিন্তু বর্তমান প্রেক্ষাপট হচ্ছে প্রধানিয়ারা স্বীকারই করতে চায় না যে কোনো রাস্তা আছে। বাড়ির পজিশনটা এরকম যে প্রধানিয়ারা হচ্ছে রোডের সাথে, পাটোয়ারিরা হচ্ছে পিছনে। এখন ওরা সবসময় খোঁটা দেয় যে তোমরা তো আমাদের রাস্তা দিয়ে চল, আমাদের রাস্তা দিয়ে চল। তো যখন আমি রেকর্ডটা দেখলাম, দেখি তো আমার হুশ উড়ে গেছে। কি ব্যাপার? আজকে না তো, এটা চলতেছে তো 100 ইয়ার্স। পরে যখন আমি এটা গেলাম, আমি একটা সার্ভেকে খবর দিলাম, ডিজিটাল সার্ভে। আমি ওনাকে বললাম আপনি পুরো তার ডিজিটাল সার্ভে করবেন, আপনার যে টোটাল স্টেশন মেশিন আছে এগুলো দিয়ে। আপনি আমাকে কি দিবেন? আপনি আমাকে পুরো প্যান্টাগ্রাফ দিবেন, CS BS যা আছে এগুলো আপনি বসাবেন, আমাকে দেখাবেন দাগগুলো সই জায়গায় আছে কিনা, আমাকে পুরোটা করে দিবেন। আর আমি ওনাকে এই রেকর্ডগুলার যে এ তো BS রেকর্ড, তো এটা CS রেকর্ড ওঠানোর জন্য, RS রেকর্ড ওঠানোর জন্য বললাম। তো উনি আবার এখানে কাজ চালাইতেছে। সবকিছু করে দেখলাম দলিল যা যা ছিল গ্রামের, বলছি সব, এখন তো অনেক বংশ বড় হয়ে গেছে না, তো সবাইকে বলছি আপনারা আপনাদের যা দলিল আছে সব দলিল জমা দেন। তো দলিলগুলো আমি 3 দিন ধরে স্টাডি করলাম এবং দেখলাম যে না, এরা সবকিছুতে একেবারে সবকিছু লিগেলি আছে। যখন আমরা মাপা শুরু করলাম, সার্ভে যখন আসলো, এই সেম সার্ভেরে কিন্তু তারা যে জমিটা দাবি করছে আমাদের 100 বছর পুরাতন, ওই সময় উনি আসছে। উনি সব দেখে বলতেছে যে আপনাদের জমি পরে আমরা কত পেলাম, 43 পাওয়ার পরে তাদের একটা বিল্ডিং পর্যন্ত আমাদের জমিতে আছে, আর বাকি তত দখলে আছে। এখন এটা যখন হয়েছে, এই এতদিনের যে মিসকনসেপশন ছিল বা সবাই যা ধারণা করতো, তার পুরো দৃশ্যপটটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন পুরো গ্রামের মধ্যে সবাই, এটা একটা হয়েছে যে এইটা কেউ জানতো না, কেউ আসলে দেখার মতো লোক নাই। এবং আরো একটা ঘটনা, আমি এই যে 100 বছরের এতই বা অন্য বিজানির ওখানে প্রতিপক্ষ যারা ছিল তারা কেমন পাওয়ারফুল, তারা তোমাকে এসে কোনো লাইফ থ্রেট বা এরকম দেয়নি। লাইফ থ্রেট তো ছিলই, এই জন্য আমি ওই মতলব থানাতে আগে যোগাযোগ করেছি, ওসির সাথে কথা হয়েছে। ওসি এখানকার যারা পেট্রোলিং অফিসার আছে তাদের নাম্বার আমাকে দিয়েছে, এবং আমি 999-এ কল করে রাখছিলাম, সেখানটা কমপ্লেন দেওয়া ছিল, এবং আমাকে বলছে যে কোনো ইমার্জেন্সি হলে আমরা ফোর্স পাঠাবো। কারণ আমি তো জানি এটা একটা বড় বিষয়, এটা যে কোনো সময় পিছন দিয়ে মেরে দিতে। তো আমাদের এক জুনিয়র আছে, ওসি পোস্টে আছে, তো ও আমাকে ওসিকে ফোন দিয়ে বলছে যে স্যারের যদি কোনো প্রবলেম হয় এই চাপা একটা ইয়ে। তো আমি পরে দেখলাম যে যেদিন আমি যদি মাপতেছিলাম, ওদের ওরা পেট্রোলিং ছিল, সবাই এসে বলতেছে পুলিশ আছে, এটা নিজের সেফ গ্যারের জন্য রাখছে। আমাদের গ্রামের যারা আমার বংশের লোকজন আছে, তাদের মধ্যে কিছু নওজোয়ান তারা আমাকে সবসময় গার্ড দিয়ে রাখছে আর কি। তারা দেখলাম যে আমি নামার পরে একদম বাজার থেকে আমাকে যেটাকে বলে দিয়ে আনলো, যেটা আপনাকে সেফ রাখতে হবে, যেহেতু আপনি একদম সামনে থেকে লড়তেছেন। তো যাই হোক, ওইটা হওয়ার পরে আমি আরেকটা ইন্টারেস্টিং, এটা জমি জমার জন্য খুবই উপকারী, এটা অভিজ্ঞতার অর্জন হলো। সেটা হচ্ছে আমাদের যে খতিয়ানটা আছে, আমার বাবার 3টা সম্পত্তির খতিয়ান এক কাগজে। এর মধ্যে একটা 10%, একটা 5%, আর একটা 8%। হ্যাঁ, আমার মা বলতেছে এই 2টা জমিতে আমি চিনি, 10% আর 5%। আর একটা 8%, এই দাগ, ওটা 223 না কিছু একটা হবে, এই দাগের জমি তো আমাদের না, এটা কার? তা আমি মাকে অনেক আগে বলছিলাম যে মা, এটা আশেপাশের কারো হবে, এটা আমরা একদিন ওনার সাথে বসবো, না কেন ওটা দিয়ে দিব, যেটা আমাদের না, এটা তো আমাদের রাখার কোনো রাইট নেই। তো এবার যখন গেলাম, যখন পুরো ম্যাপটা আমার হাতে আছে পুরো গ্রামের,
তা আম্মা বলল যে দেখ তো দাগটা আমার জমির পাশে কিনা। দেখলাম যে না, আমাদের ৩৯৬ ৯৪ এই সিরিয়ালে ২০০ সিরিয়াল নাই এখানে। তো এটা কোত্থেকে আসলো? দেখলাম দূরে একটা লেকের পাশে এই জমিটা। তখন ওটা তো আমাদের সাইডেই না, নিশ্চিত এটা ভুলে হয়ে গেছে। এই কথা বলার পরে আম্মা বলতেছে কোথায়? তা আমি মোটামুটি দেখছি যে ওই লেকের পাশে, ওই গ্রামের এই পাশে। যে আম্মাকে বুঝাই বলছি গ্রামের নাম হচ্ছে, বাড়িটা আমি ভুলে গেছি। একই গ্রামের একটা বাড়ি, বাড়ির পাশে লেক আছে, সেই বাড়ির পাশে। তো এটা আম্মাকে বলার পরে আমি বলছি কিভাবে আসলো এটা? তো আম্মা আমার আব্বাকে বলতেছে আর কি, যে রহমান তো বের করছে, আব্দুর রহমান, এটা তো আমাদের পাশেই না, দূরে ওই বাড়িতে একটা বাড়ি আছে XYZ, ওই বাড়ির পাশে এই জমিটা আছে। তো এটা কেমনে ঢুকলো আমাদের এখানে? তো আমার বাবা বলতেছে, বা নাম বললো, বলছে হ্যাঁ এই বাড়িতে। বলছে হ্যাঁ। কয় শতাংশ? 8 শতাংশ। এখন আমার বাবা বলতেছে এখানে তো আমার একটা জমি ছিল আগে। কি বলে জমি ছিল মানে? তা আপনি এতদিন বলেন নাই কেন? বলছে এটা তো আমার বিয়ের আগের ঘটনা। এই জমিটা আমার ছিল, আমি যখন যাই তখন এখানে সার্ভেয়ার আসছে। আসার পরে ওইখানকার যারা পঞ্চায়েত ছিল, আমার বাবা কিছুই বুঝতো না, সত্যি কথা, একটু সহজ সরল মানুষও। পঞ্চায়েতের ভিতরে ওইখানে স্যার যাওয়ার পরে আমার বাবা দলিল ছিল জমির। তো যাওয়ার পরে ওরা সবাই মিলে বলতেছে যে আপনার জমি তো এটা না, আপনার জমি হচ্ছে কবরস্থানটা। উনি তো আর ওই দাগ নাম্বার এগুলো মিলিতে যাবে না। কে বলছে? সার্ভেয়ার বলছে। সার্ভেয়ার বলছে মানে তো এটা একটা ইউনিভার্সাল ট্রুথ হয়ে গেছে, কারণ সবাই তো সার্ভেয়ারের কথা বিশ্বাস করবে। তো ওই পঞ্চায়েতের একজন না দলিলটা নিয়ে ফেলে দিছে যে এটা আপনার এটাই ফেক, কারণ আপনার দাগ ওই কবরস্থানে। এটা শোনার পরে সবাই বলছে, আব্বা মেনে নিছে। তো আব্বা ওনার আত্মীয় স্বজনদেরকে নিয়ে এই কবরস্থান দখল করতে গেছে। কবরস্থান দখল করতে গেছে, আর কবরস্থানে যারা শুয়ে আছে বা যাদের আত্মীয় স্বজন, তারা এসে বলতেছে তুমি এটা মাফ করে দাও, তো কবরস্থান, এই জায়গার দাবি তুমি রাখো না। এটা বলাতে আব্বা ওই জায়গাটা পুরোপুরি ছেড়ে দিয়ে চলে আসছে। এটা অনেক আগে ঘটনা। হ্যাঁ, এই সম্ভবত 82, 83 এরকম। তো ওই যেই দাগ আমি এখন দেখাচ্ছি, ওইটা আব্বার নামেই রেকর্ডে আসছে। রেকর্ড চেঞ্জ করতে পারে নাই তারা। কিন্তু ওই জমি এর মধ্যে ৪-৫ বার বিক্রি হইছে। ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, যাদের কাছে বিক্রি হইছে দলিলগুলা কিন্তু আব্বার সাইন নাই। ওই দলিলে কিন্তু আব্বার নাম ছিল। এখন তো বুঝতে পারছি যে সার্ভেয়ার মিথ্যা বলছে। কিন্তু ওর পরে তারা দলিল অনেককে দিছে, কিন্তু রেকর্ডটা পাল্টাইতে পারে নাই। এখন আমি একটা জিনিস শিখলাম যে বাস্তবতা হচ্ছে, যদি কেউ দলিল দেখে জমি কিনেও রেকর্ড না দেখে, এটাও কিন্তু কি হইতে পারে, ফেক হয়ে। এখন যদি আমি দাঁড়াই, যেমন আমি তো দাঁড়াবোই ডেফিনেটলি। তা আমি যখন রেকর্ড নিয়ে যাব এবং পুরো ঘটনা আমি আমার যদি তল্লাশি দিয়ে আগে দলিলগুলো বের করে ফেলি, তাহলে তো আমার সাথে তাদের একটা ভালো ফাইট হবে। এই যে তার মানে এই জমিটা কিন্তু নিষ্কণ্টক হইল না। এটা কিন্তু স্যারের যে প্রশ্ন, নিষ্কণ্টক সবই যারা কিনছে তাদের দলিল দেখে কিনছে, কিন্তু রেকর্ডে তার নাম নেই। তো এইটা কিন্তু একটা বিশাল এক্সপেরিয়েন্স, যে আসলে একটা জমি নিষ্কণ্টক অনেক কিছুর উপর ডিপেন্ড করে, এবং রেকর্ডে থাকা দলিল থাকা অবস্থায় এটা ফেক হতে পারে। আবার এমনকি আমরা কিনতেছি, জায়গা এখানে আছে, দেখা যায় জায়গা আসলে এদিকে নিয়ে আরেক জায়গায় পড়ে আছে। তো এগুলো অনেক সেনসিটিভ ইস্যু। আবার এখানে আরেকটা বিষয় আছে, এটা আমরা আরো একদিন ইনশাল্লাহ আলোচনা করব। সেটা হলো সবই ঠিক আছে, কিন্তু যখন আমরা জমি কিনলাম তখন এই যে ওয়ারিশের একটা জটিলতা আছে এখানে, যে ওয়ারিশ এসে ভেটো দিয়ে বসলো। তা আমাদের দেশে কি করে, দেখা গেছে বেশিরভাগই মৌজা রেটে কিনে, কিন্তু অ্যাকচুয়াল দাম অনেক বেশি। তো মৌজা রেটে কিনছে, ওই দিক দিয়ে ওয়ারিশকে না জানিয়ে কেনার কারণে ওয়ারিশ দেখা গেছে এই প্রিমিয়াম মামলা করে এটা আদালত থেকে নিয়ে নিছে ওই দামে। হ্যাঁ, তখন কিন্তু যারা কিনে এদের অনেক প্রবলেম। এই কারণে জমি বা এগুলো কিনতে গেলে যত ওয়ারিশ আছে সবার থেকে এনওসি নিতে হয়। আমাদের অ্যাডভোকেট আসলিম ভাইয়ের সাথে আপনাদেরকে অন্য আরেকদিন আর সুন্দরভাবে পরিচয় করিয়ে দিব। আজকে আসলে আমরা বসে আলাপ করতেছিলাম, এরপরে আসলিম ভাই আসছেন এখানে। তা আসলিম ভাইকে আমরা আমাদের মেরিনেস গ্রুপের সাথে পেয়ে খুবই আনন্দিতই না, আমরা বলি যে আমাদের মেরিনেস গ্রুপের জন্য অনেক বড় একটা অ্যাসেট, এবং ইনশাল্লাহ এখানে তিনি চিফ লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে আছে, এবং আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা সেক্টরেই ওনার সুন্দর পরামর্শ, লিগ্যাল অ্যাডভাইস নিয়ে আমরা আগাচ্ছি। আমরা পরবর্তী যে কোনো একদিন আসলিম ভাইয়ের সাথে আরও ডিটেইল পরিচয় করিয়ে দিব, এবং আমরা চাইতেছি ভবিষ্যতে আমরা আসলিম ভাইকে নিয়ে একটা সিরিজ আকারে আমরা এগুলা আপনাদের মধ্যে পাবলিশ করব। তো এই জন্য যারা মেরিনার আছেন তারাও আমাদের সাথে তাদের ব্যক্তিগত লিগ্যাল প্রবলেমও যোগাযোগ করতে পারেন, যেহেতু মেরিনার্স গ্রুপের আলাদা একটা লিগ্যাল ডিপার্টমেন্টই আছে। সো এটা আমরা ইনশাল্লাহ আপনাদেরকেও সহযোগিতা করতে পারবো আশা করি।
ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের মেরিনাস গ্রুপের এমডি শামীম স্যারকে, চিফ ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদকে এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট তাসনিম ভাইকে। আমাদের পডকাস্ট চলতে থাকবে ইনশাল্লাহ। যদি আজকে আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Mariners Group, a business revolution for the mariners community.